মাধব, আমাকে ধরো, আমি উঠে দাঁড়াতে চাই। 20 বছর হয়ে গেল। আজ তোমার নির্বাসন শেষ, নায়না। তুমি আবার নিজের পায়ে দাঁড়িয়েছ। আর মাত্র 3টি প্রশ্ন, তারপর তুমি সম্পূর্ণ সুস্থ হবে। কিন্তু আরিয়ান, ওকে খুব বড় মূল্য দিতে হয়েছে। সে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে। আর্য এক নতুন জঙ্গলে প্রবেশ করে। এই বন ভয়ঙ্কর নয়, অত্যন্ত সুন্দর, শান্ত, মোহময়। এটা এত সুন্দর। আগের জায়গাগুলো ছিল ভয়াবহ, কিন্তু এই জায়গা অস্বাভাবিক রকম শান্ত। শান্তি কখনো নিখাদ হতে পারে না। ঋষি বলেছিলেন, 5ম প্রশ্ন হবে সত্যের পরীক্ষা। আমাকে সাবধান থাকতে হবে। হঠাৎ হ্রদের জল নড়ে ওঠে। 2টি পরিচিত অবয়ব সামনে আসে। আরিয়ান, আমার ছেলে, তুমি এসেছ। দেখো, আমি ঠিক আছি। আমাদের কাজ শেষ। তোমার তপস্যা সফল হয়েছে। এসো, আমাদের জড়িয়ে ধরো। আর কোনো প্রশ্ন বাকি নেই, সব শেষ। দেখো, আমরা ধনী হয়ে গেছি। এই প্রান্তর আমাদের রাজ্য। আমরা আর সেই ভাঙা কুঁড়ে ঘরে ফিরব না। আমাদের কাছে এসো, একসাথে থাকি। মা, বাবা, এটা কি সত্যি? আমি কি জিতেছি? সব প্রশ্নের কি শেষ? হ্যাঁ, আমার ছেলে, এই হ্রদের জল পান করো। তোমার সব ক্লান্তি ভুলে যাবে। তারপর আমরা চিরকাল সুখে থাকব, আর কোনো দুঃখ থাকবে না। না, এটা সত্যি হতে পারে না। কি হয়েছে ছেলে? তুমি কি তোমার বাবা মায়ের উপর সন্দেহ করছো? তুমি আমার মা হতে পারো না। আমার মায়ের মুখে 20 বছরের শোকের দাগ আছে, কিন্তু তার চোখে লোভ নেই। আমাদের ঘর দরিদ্র, কিন্তু তার আত্মা সরল। সে কখনো প্রলোভনের কাছে নতি স্বীকার করবে না। এটা সব মিথ্যা, এটা একটা মায়া। অসাধারণ আর্য, তুমি সবচেয়ে কঠিন শত্রুকে পরাজিত করেছ। মিষ্টি মিথ্যা, এটাই 5ম প্রশ্নের উত্তর। মিষ্টি মিথ্যার চেয়ে তিক্ত সত্য ভালো। তুমি প্রলোভন প্রত্যাখ্যান করে বাস্তবতাকে বেছে নিয়েছ। তুমি জয়ী হয়েছ। সত্য তিক্ত, কিন্তু মুক্তিদায়ক। আমি আমার অতীতকে ত্যাগ করিনি। আমি আমার দারিদ্র্য ও যন্ত্রণাকে আলিঙ্গন করেছি, কারণ এটাই আমার বাস্তবতা। আমি কোনো কাল্পনিক স্বর্গে বাস করতে চাই না। মাধব, দেখো, আমার চোখের নিচের কালো দাগগুলো চলে গেছে। আমার মনে হচ্ছে আমি আমার 20 বছরের পুরনো শক্তি ফিরে পেয়েছি। আমি আর দুর্বল বোধ করছি না। এর মানে আরিয়ান 5ম প্রশ্নটিও সমাধান করেছে। সে নিশ্চয়ই মায়াকে পরাজিত করেছে। এখন আমি শুধু একজন মানুষ নই, আমি সুস্থ, শক্তিশালী একজন নারী। 5টি প্রশ্ন, 5টিই জয় হয়েছে। কিন্তু মাধব, আর মাত্র 2টি প্রশ্ন বাকি। আমার ভয় হচ্ছে 6ষ্ঠ প্রশ্নটি সবচেয়ে বেদনাদায়ক হবে। ঋষি বলেছিলেন, 6ষ্ঠ প্রশ্ন হল ত্যাগের চূড়ান্ত পরীক্ষা। আর্য এক বিশাল খাদে এসে দাঁড়ায়। দরজাটি ওপারে, মাঝখানে হাজার হাজার ফুট গভীর শূন্যতা। কোনো সেতু নেই। আমি সেখানে কিভাবে যাব? কোনো পথ নেই, কোনো সেতু নেই।
থামো ভ্রমণকারী। এটা বিশ্বাসের খাদ। এটা পার হতে তোমার পায়ের দরকার নেই। তাহলে কি দরকার? ত্যাগ। তোমাকে ত্যাগ করতে হবে। আর কি ত্যাগ করব? আমি আমার জীবন, আমার ভবিষ্যৎ সব কিছু ঝুঁকির মুখে ফেলেছি। তোমার সবচেয়ে প্রিয় জিনিস তোমার কণ্ঠস্বর। তুমি যদি ওপারে যেতে চাও, তাহলে তোমাকে চিরতরে তোমার কণ্ঠস্বর আমাকে দিতে হবে। তুমি আর কখনো তোমার মাকে মা বলতে পারবে না। তুমি আর কখনো তোমার বাবার সঙ্গে কথা বলতে পারবে না। সারা জীবন নীরব থাকবে। আমার কণ্ঠস্বরেই আমার পরিচয়। আমি যদি কথা বলতে না পারি, আমার জয়ও অসম্পূর্ণ থাকবে। সিদ্ধান্ত তোমার। কণ্ঠস্বর ছাড়া কোনো সেতু তৈরি হবে না। তুমি চাইলে ফিরে যেতে পারো, কিন্তু তোমার মা চিরকাল অসম্পূর্ণই থাকবে। আমি প্রস্তুত। আমার কণ্ঠস্বর নাও। আর্য, যে আর কথা বলতে পারে না, এক অদৃশ্য সেতু পার হয়ে একটি পুরনো মন্দিরের সামনে এসে দাঁড়ায়। মাধব, হঠাৎ মনে হলো কেউ যেন আমার শ্বাস রোধ করে রেখেছিল, তারপর ছেড়ে দিল। আমি আরিয়ানের কণ্ঠস্বর শুনেছি। সে আমাকে ডাকছিল, মা। কিন্তু সে অনেক দূরে ছিল। এটা কোনো সাধারণ ডাক ছিল না, এটা ছিল বিদায়। আমার হৃদয় বলছে সে খুব মূল্যবান কিছু হারিয়েছে। সে ষষ্ঠ প্রশ্নের উত্তর দিয়েছে, কিন্তু সে তার কণ্ঠস্বর হারিয়েছে। আমার ছেলে আর কখনো কথা বলতে পারবে না। শান্ত হও নায়না। এত বড় ত্যাগ কখনো বৃথা যায় না। এখন শুধু একটি প্রশ্ন বাকি, তারপর আমাদের ছেলে বাড়ি ফিরবে। স্বাগতম নীরব যোদ্ধা। তুমি 6টি কঠিন ধাপ অতিক্রম করেছ: কর্ম, ক্ষমা, সন্তুষ্টি, সাহস, সত্য ও ত্যাগ। এখন শেষ দরজা। 7ম প্রশ্নটি সবচেয়ে সহজ এবং সবচেয়ে কঠিন। এই প্রশ্নই তোমার মায়ের অভিশাপ চিরতরে ভেঙে দেবে। প্রশ্ন হল, তুমি কে? আমি নই। আমি সব কিছুর মধ্যে বিদ্যমান পরম চেতনার একটি অংশ। আমার অস্তিত্ব আর অনস্তিত্ব একই। আমি কিছুই নই, আর আমি অসীম। অহম ব্রহ্মাস্মি। তুমি তোমার সংকীর্ণ পরিচয় ধ্বংস করেছ। তুমি বুঝেছ তুমি দেহ নও, তুমি আত্মা। 7ম প্রশ্নের সমাধান হয়েছে। যাও, পবিত্র। এক অদৃশ্য শক্তি ছড়িয়ে পড়ে। বছরের পর বছর ধরে জমে থাকা অভিশাপ ভেঙে পড়ে। মাধব, দেখো, আমি মুক্ত। সেই ভারীতা, সেই শীতলতা সব চলে গেছে। আমার মনে হচ্ছে আমার পুনর্জন্ম হয়েছে। এটা সত্যি অলৌকিক ঘটনা। 20 বছর আমরা এই দিনের জন্য অপেক্ষা করেছি। আর্য এটা করেছে। সে যমের কাছ থেকে জীবন কেড়ে এনেছে। আরিয়েন, আমার ছেলে কোথায়? সে এখনো আসেনি কেন? আমি তাকে আমার বুকে জড়িয়ে ধরতে চাই, কিন্তু আমার ভয় হচ্ছে। আমার স্বাধীনতার জন্য সে কত বড় মূল্য দিয়েছে। সে আসছে নায়না, ধৈর্য ধরো। যে 7টি প্রশ্নের সমাধান করেছে তাকে কেউ থামাতে পারবে না। এই ছিল আরিয়ানের যাত্রা, ত্যাগ, সত্য ও আত্মবোধের পথ, যেখানে জয় মানে প্রাপ্তি নয়,
জয় মানে নিজেকে ছেড়ে দেওয়া। অন্যদিকে এসব কিছু নাগলোক থেকে নজরদারি করা হচ্ছিল। যে করছে সে হলো নাগরাজ অভিমান্যু। না, এটা কিছুতেই হতে পারে না। আমার দেওয়া অভিশাপ মাত্র 20 বছরে কেটে যেতে পারে না। ওই নাগিনীকে আমি দেখে নেব। আমি এভাবে ছেড়ে দেব না। আমি কিছুতেই হার মানব না। তারপর নাগরাজ অভিমান্যু তার পিতা শ্যামদেবের কাছে যায়। কি ব্যাপার অভিমান্যু? তোমাকে দেখে বেশ রাগান্বিত মনে হচ্ছে। কি হয়েছে? কি বিষয় নিয়ে এত বেশি রাগ করে আছো? বাবা, আপনার মনে আছে আজ থেকে 20 বছর আগে আমাদের নাগলোক থেকে বের হয়ে যাওয়া সেই নাগিনীর কথা, যাকে আমি অভিশাপ দিয়েছিলাম? আর সেই অভিশাপে সে মানুষ থেকে পাথর হয়ে গেছে। কিন্তু এখন তার অভিশাপ আবার কেটে গেছে। সে আবার স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু ওর অভিশাপ তো ও নিজে কাটাতে পারবে না। আর কোনো সাধারণ মানুষের পক্ষেও এই অভিশাপ কাটানো প্রায় অসম্ভব। তাহলে মাত্র 20 বছরে এই অভিশাপ কিভাবে কেটে গেল? বাবা, এই অভিশাপ কোনো সাধারণ মানুষ কাটেনি। এটা কেটেছে ওরই ছেলে। ও পৃথিবীতে একটি মানুষকে বিবাহ করেছে, আর তার 2টি সন্তান হয়েছিল। তার মাঝ থেকে একটিকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে, আর অন্যটিকে সেই লোকটি বড় করে তুলেছে। বড় হওয়ার পর সেই ছেলেটি আবার তার মাকে পুনরায় জীবন ফিরিয়ে দিয়েছে। অভিশাপ কেটে গেলে তো সে আগের থেকে এখন অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। তো তুমি এখন কি করতে যাচ্ছ? বাবা, আমি তো এখন ওই নাগিনীর সাথে শক্তিতে পারবো না। আমাদেরকে বুদ্ধি দিয়ে খেলতে হবে। ওর যে ছেলেটা আছে তার ভিতরে কিন্তু এখন তেমন কোনো শক্তি নেই। এখন আমি গিয়ে তাকে বন্দি করে নিয়ে আসব। তাহলে আর এক মুহূর্ত দেরি করিস না। ওই ছেলে তার মায়ের কাছে ফিরে যাবার আগেই তাকে ধরে নিয়ে আয়। ও যদি একবার ওর মায়ের কাছে পৌঁছে যায় তাহলে একে ধরা অসম্ভব হয়ে পড়বে। অন্যদিকে দেখা যায় অর্জুন এখনো তার বাড়ির দিকে যাচ্ছে। ঠিক তখনই আচমকায় নাগরাজ অভিমান্যু তার সামনে চলে আসে। অভিমান্যুকে দেখে অর্জুন ভয় পেয়ে যায়। কে কে তুমি? আমার পথ আটকে দাঁড়িয়ে আছো কেন? তুমি আমাকে চিনবে না, কিন্তু তোমার মা আমাকে চিনবে। তোমার মায়ের সাথে আমার পূর্ব পরিচয় রয়েছে। কিন্তু তুমি তো একটা নাগ। তোমার সাথে আমার মায়ের কি সম্পর্ক থাকতে পারে? অর্জুন, তুমি কি জানো না তুমি নিজে একটা সাপ, তোমার মা একটা সাপ, আর আমিও সাপ। তো আমাদের নিজেদের মধ্যে কানেকশন রয়েছে। মানুষের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। চলো, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। কোথায় নিয়ে যাবে আমাকে? আর কেন নিয়ে যাবে? আমি কোথাও যাব না। অর্জুন, এই মানুষদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এরা খুবই খারাপ হয়। আমাদের পরিচয় একটাই, সেটা হচ্ছে নাগলোক। চলো, তোমাকে নাগলোকে নিয়ে যাব। আমার তোমাকে বিশ্বাস হচ্ছে না। তুমি নিশ্চয়ই আমাকে ফাঁসাতে চাইছো। তা না হলে তুমি এতদিন আসলো না কেন? এখন আমি আমার মাকে মুক্ত করেছি, তাই তুমি এসেছো। তোমার মতলব আমার সুবিধার মনে হচ্ছে না। আরে অর্জুন, তুমি একটু বেশি চিন্তা করছো। ওখানে শুধু তোমায় না, তোমার মাকেও নিয়ে যাওয়া হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি চলে যাও। আমি আমার মায়ের সাথে যাব। অর্জুনের কথাবার্তা শুনে এবং এর বুদ্ধিমত্তা দেখে অভিমন্যু অনেক বেশি রেগে যায়। রেগে গিয়ে সে অর্জুনকে তুলে নিয়ে চলে যায়। অন্যদিকে
নয়না আর মাধব আর্জনের অপেক্ষায় বাড়িতে বসেছিল। হঠাৎ নয়নার মন অস্থির করতে শুরু করল। মাধব, আমার কিছু ঠিক মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে আমাদের ছেলে আর্জুন অনেক বেশি বিপদে আছে। তা না হলে তার এতক্ষণে বাড়িতে পৌঁছে যাওয়ার কথা। নায়না, চলো আমরা গিয়ে তাকে খোঁজে দেখি সে কোথায় আছে। না মাধব, আমরা এভাবে খুঁজলে তাকে কখনোই খুঁজে পাব না, কারণ সে কোথাও হারিয়ে যায়নি। তাকে বন্দি করে নেওয়া হয়েছে, আর তাকে বন্দি করলেও এই পৃথিবীর মানুষ করেনি, সেটা কোনো শক্তিধরের কেউ করেছে। কি বলছো? তাহলে আমরা আমাদের ছেলেকে কিভাবে খুঁজে পাবো? মাধব, তুমি হয়তো ভুলে গেছো আমি একটা নাগিনী। আমি আমার শক্তির দ্বারাই দেখতে পাবো আমার ছেলে এখন কোথায় আছে। তাহলে আর দেরি করছো কেন? তাড়াতাড়ি দেখো আমাদের ছেলে কোথায় আছে আর কি পরিস্থিতিতে আছে। এরপরে নায়না তার মানুষ রূপ থেকে সাপের রূপ চলে আসে। এরপর তার সামনে একটি কাচের গোলক নিয়ে আসে, আর সেই গোলকের মধ্যেই দেখা যায় আর্জুনকে নাগলোকে নিয়ে বন্দি করে রাখা হয়েছে। নয়না, আমাদের ছেলেকে ওরা বন্দি করে রেখেছে, কিন্তু ওরা কারা? আর আমাদের ছেলের সাথে ওদের কিসের শত্রুতা? আর জায়গাটা দেখো কেমন, জায়গাটা তো চেনা চেনা লাগছে না। এটা কোথায় হতে পারে? মাধব, আমাদের ছেলের সাথে ওদের কোনো সম্পর্ক নেই। ওদের শত্রুতা হচ্ছে আমার সাথে। আজ থেকে 20 বছর আগে ওদের অভিশাপের কারণে আমি পাথর হয়ে গিয়েছিলাম। আজ যখন আমার অভিশাপ শেষ হয়ে গেছে, সেটা দেখে ওরা রেগে গেছে। আর আমাদের ছেলে যেহেতু এই অভিশাপ শেষ করেছে, তাই তাকে ওরা বন্দি করে নিয়ে গেছে। আমার ছেলেকে আমি যে করেই হোক ফিরিয়ে আনব। তুমি কি ওই জায়গাটা চেনো যেখানে ওরা আমার ছেলেকে বন্দি করে রেখেছে? হ্যাঁ মাধব, এই জায়গাটা হচ্ছে নাগলোক। আমি আগে ওখানে ছিলাম, কিন্তু ওখানে গিয়ে তুমি আমার ছেলেকে মুক্ত করে নিয়ে আসতে পারবে না। এর জন্যে আমাদের অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে। অন্যদিকে দেখা যায় অভিমান্যু আর্জুনকে বন্দি করে রেখেছে, সেখানে তার বাবা শ্যামদেবও ছিল। শোনো অভিমান্যু, এই একটা ছেলেকে বন্দি করে তুমি নায়নার কোনো ক্ষতি করতে পারবে না। ওর পুরো শক্তি নষ্ট করতে হলে ওর অন্য ছেলেকে খুঁজে বের করতে হবে। কি বলছো? আমার কি আরও একজন ভাই আছে? আমি তো সেটা জানতাম না। তোর মা তোদের দুজনকে একসাথে জন্ম দিয়েছে। ওটা তোর যমজ ভাই। তোর মা পাথর হয়ে যাওয়ার পর তোর বাবা দুজনকে পালতে পারবে না, তাই একজনকে নদীতে ভাসিয়ে দিয়েছে। কিন্তু তোর বাবা তো জানে না তোরা দুজনই হলি তোর মায়ের আসল শক্তি। শোন অভিমান্যু, এখন তবে নায়নার দ্বিতীয় ছেলেকে খুঁজে বের করতে হবে। ওই ছেলেকে আমরা সাধারণভাবে খুঁজে পাব না, কারণ সে আমাদের আওতার বাইরে আছে। তাহলে ওই ছেলেকে আমরা কিভাবে খুঁজে পাব? ওকে তোমাদের যে করাই হোক খুঁজে বের করে নিয়ে আসতে হবে। তোকে এখন কালিন্দী জঙ্গলে যেতে হবে। সেখানে একটি মন্দিরে বিশেষ একটি জাদুর আয়না রাখা আছে। সে আয়নাটি নিয়ে আসতে হবে। সে আয়নার মাধ্যমে আমরা দেখতে পারবো নায়নার দ্বিতীয় ছেলেটি এখন কোথায় আছে। ঠিক আছে বাবা, তাহলে আমি এখনই বেরোচ্ছি। আমাদের দেরি করা যাবে না। দেরি করলে আমাদের আগে ওই নাইনাই কিছু করে ফেলবে। ঠিক আছে, কিন্তু ওই জঙ্গলে যেতে হলে তোকে অনেক বাধার সম্মুখীন হতে হবে। আর হ্যাঁ, তুই নিজের রূপ পরিবর্তন করে মানুষের রূপে সেই জঙ্গলে প্রবেশ করবি। অন্যদিকে নয়না আর মাধব তাদের ছেলেকে কিভাবে রক্ষা করবে সেটা নিয়ে এখনো কথা বলছিল। তো বন্ধুরা, এরপর কি হবে সেটা জানতে হলে তোমাদের 4 নম্বর পর্বের জন্য অপেক্ষা করতে হবে। 4 নম্বর পর্ব দেখার জন্য ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে পর্ব 4 লিখে কমেন্ট করো।
আর যারা এখনও পর্ব 1 এবং 2 এখনও দেখনি তারা দেখো, স্ক্রিনের উপরে পর্ব 1, 2 ভেসে উঠেছে। এখানে ক্লিক করে দেখতে পারো অথবা চ্যানেলের ভেতর ঢুকে দেখতে পারো।